সো আমরা হচ্ছে পড়তেছি অ্যালকিনের এডিশন রিয়াকশন, অ্যালকিনের এডিশন অ্যান্ড অ্যালকিনের এডিশনের মধ্যে আমরা হলো হাইড্রেশন দেখা হয়েছে, তারপরে হ্যালোজিনেশন দেখা হয়েছে, সরি হাইড্রোজিনেশন দেখা হয়েছে, হ্যালোজিনেশন দেখা হয়েছে, হাইড্রো হ্যালোজিনেশন দেখা হয়েছে। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড এডিশন, তারপরে আরও কিছু এডিশন দেখব, পানির এডিশন, মানে হাইড্রেশন যদি বলতে পারি, তারপরে ওজোনেশন, এগুলো হচ্ছে একটু দেখতে চাই। ঠিক আছে, সো আমরা মোস্ট প্রবাবলি এভাবে করে লিখছিলাম যে RCH ডাবল বন্ড CH2, রাইট? এটার সাথে আমরা হচ্ছে বিভিন্ন এডিশন রিয়াকশন হচ্ছে করছিলাম। তো তার মধ্যে হ্যালোজিনেশন, হাইড্রোজিনেশন, হাইড্রোহ্যালোজিনেশন পর্যন্ত হয়েছে, তাই না? এই তিনটাই হয়েছে। এটার পরে আমরা কিছু এক্সট্রা কথাবার্তা বলতেছিলাম। আরেকটা কি হয়েছে? হাইড্রেশন, হাইড্রেশন হয়েছে, হয় নাই। সো এই যে আজকে তাহলে হাইড্রেশন বা পানি সংযোজন দেখতে চাই। তাহলে আমরা যদি পানি সংযোগ করতে চাই, the process is called hydration. Usually it's done with the presence of H+, একটা H+ এর উপস্থিতিতে হচ্ছে আমরা এই বিক্রিয়াটা করাই। করালে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে RCHOH CH3, এই যে এই জিনিস উৎপন্ন হয়ে যায়। ঠিক আছে, এই জিনিস উৎপন্ন হয়। ইয়েস, আমাদের এখানেও হচ্ছে দুইটা প্রোডাক্ট কিন্তু প্রডিউস হওয়ার অপশন আছে, তাই না? এটা একটা যেমন হতে পারে, তেমন আবার হলো এখান থেকে RCH2 সিঙ্গেল বন্ড CH2OH এই জিনিস উৎপন্ন হতে পারে। ঠিক আছে, দিস ইজ কল হাইড্রেশন বা পানি সংযোজন। আমরা একটা এক্সাম্পল দেখে নেই। এক্সাম্পল হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, ইথিনের সাথে আমরা যদি H2O যোগ করে দিই, H2O usually is done with the presence of H3PO4, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে হচ্ছে বিক্রিয়াটা করানো হয়। ঠিক আছে, তাহলে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করালে যেটা হয় সেটা হলো পানি থাকে, তো পানি মানে হচ্ছে কি H আর OH। ঠিক আছে, পানি মানে H আর OH। তাহলে ডাবল বন্ড যখন ভেঙে যায় তখন একটা H এক জায়গায় আরেকটা OH হচ্ছে আরেকটা কার্বনে চলে যায়, প্রডিউসিং CH3 সিঙ্গেল বন্ড CH2 আর তার সাথে একটা OH। এই হলো কথা। সো ইউজুয়ালি দিস ইজ অ্যান অ্যালকোহল প্রোডাকশন রিয়াকশন, সো প্রিটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা অ্যালকোহলের প্রোডাকশন রিয়াকশন হিসেবেও দেখতে পারবো অ্যালকোহল প্রোডাকশন। 2 ডিগ্রি হতে পারে অথবা 1 ডিগ্রি হতে পারে। ইউজুয়ালি 2 ডিগ্রিটাই বেশি উৎপন্ন হয়, অর্থাৎ মাঝখানের কার্বনে যাওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। অলরাইট, নেক্সট ওয়ান হচ্ছে সালফিউরিক অ্যাসিড এডিশন। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড এডিশন অর্থাৎ H2SO4 এডিশন। বাই দ্য ওয়ে, উপরেরটার নাম একটু লিখে রাখতে পারো। দিস প্রসেস ইজ কল হাইড্রেশন প্রসেস। হাইড্রেশন বা পানি সংযোজন বা এই তো পানি সংযোজন বা হাইড্রেশন। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড অ্যাড করতে পারি। হোয়াই দিস ইজ ইম্পর্টেন্ট একটু দেখতে চাই। তাহলে সালফিউরিক অ্যাসিড অ্যাড করলে যেটা হয় RCH অ্যাকর্ডিং টু মার্কোনিকভ, মাঝখানে হচ্ছে ওই যে OSO3H এটা চলে আসে, OSO3H, আর এই জায়গায় হচ্ছে CH3 যায়। ওকে, খেয়াল করো এখানে আমরা একটু দেখতে চাই যে এইটুকু পর্যন্ত আমাদের কিন্তু শেষ। বাট হোয়াই ইজ দিস ইম্পর্টেন্ট? কারণ এইটাকে তারপরে আমরা যদি পানি যোগ করে তাপ দেই তখন দেখা যায় কি এইটার সাথে আমরা যদি আরেকটু পানি দেই, পানি দিয়ে তাপ দেই, তখন পানির থেকে H+ এসে OSO3H কে নিয়ে চলে যায় সালফিউরিক অ্যাসিড হিসেবে, আর একটা H এসে হচ্ছে এখানে বসে পড়ে। সো দ্যাট ইজ RCHOH CH3। তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি? একটা অ্যালকোহল পেয়ে যাচ্ছি। বলতে পারো ভাই পানি দিলেও তো হচ্ছিল। ইয়েস, পানি দিলেও হয়, বাট দিস ইজ অলসো অ্যান অপশন। এখানে সালফিউরিক অ্যাসিডটা দিতে হয় হচ্ছে ইউজুয়ালি টেম্পারেচারটা হয় 170 ডিগ্রি সেলসিয়াস সাধারণত। আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল হচ্ছে লেটস সে আমাদের কাছে CH3CH ডাবল বন্ড CH2 আছে, মানে আমাদের কাছে আছে হচ্ছে প্রোপিন আছে। তাহলে প্রোপিনের সাথে আমরা সালফিউরিক অ্যাসিড যোগ করে দিলাম। সালফিউরিক অ্যাসিড কি জিনিস? সালফিউরিক অ্যাসিড হচ্ছে
একটা আলাদা, তারপরে হচ্ছে OSO3H, যে এভাবে করে লেখাটা সবচেয়ে সেফ। তাহলে কি হয়, এখানে H প্লাস আর এখানে OSO3H মাইনাস হিসেবে থাকে। সো H প্লাসটা হচ্ছে যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে চলে যায়, তার মানে CH2, এখানে হাইড্রোজেনটা যাবে CH3 হয়ে যাবে, এই যে CH3 হয়ে গেল। আর OSO3H মাইনাস ঋণাত্মক মূলক যেটা আছে সেটা কম হাইড্রোজেন বিশিষ্ট কার্বনে আসে, তাহলে এই যে এখানে OSO3H আসলো। এরপর আমরা যখন এটার সাথে পানি যোগ করি H2O, পানিতে আবার কি থাকে, পানিতে আবার দুইটা পার্ট থাকে, একটা H আর একটা OH। তাহলে H পার্টটুকু কি হবে, ওই যে এখানে অক্সিজেনের সাথে চলে যাবে। OH পার্টটা কি করবে দেখো, এখানে যে OH পার্টটা থাকে, লেটস সি, এখানের OH পার্ট এই SO3H এর সাথে গিয়ে যুক্ত হয়, SO3H প্রডিউসিং H2SO4, রাইট? আর এই Hটা কোথায় চলে যায়, অক্সিজেনের সাথে প্রডিউসিং OH। তাহলে আমরা পেয়ে যাচ্ছি CH3, অথবা জাস্ট সিম্পলি যদি সাবস্টিটিউট রিঅ্যাকশন হিসেবে কনসিডার করো, সিম্পলভাবে কনসিডার করা মানে কি, এখান থেকে OH গিয়ে বসবে কোথায়, OH গিয়ে এই জায়গায় সাবস্টিটিউট করবে, যে CH কে সাবস্টিটিউট করবে, CH এর আরেকটা হাতে ওইটা বসে পড়বে, আর H প্লাস গিয়ে OSO3H এর সাথে যুক্ত হয়ে কি তৈরি করে ফেলবে, আরেকটা সালফিউরিক অ্যাসিড অণু মুক্ত করে ফেলবে। ঠিক আছে? সো সালফিউরিক অ্যাসিড ইজ এ ভেরি ইন্টারেস্টিং একটা প্রপার্টি শো করে এখানে, বিকজ আমরা দেখে আসছি অ্যালকিন প্রোডাকশনের সময়, অ্যালকিন যখন প্রডিউস করি, উৎপন্ন করি, তখন আমরা দেখে আসছি যে লেটসে আমাদের কাছে একটা অ্যালকোহল ছিল, অ্যান্ড অ্যালকোহল থাকলে আমরা যদি সেটাকেই আবার সালফিউরিক অ্যাসিড দিয়ে তাপ দেই 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন যেটা হয়, সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে কাজ করে, নিরোধক বা ডিহাইড্রেন্ট। সো এই যে এখান থেকে OH নিয়ে যায় আর এখান থেকে একটা H নিয়ে যায়, সো বিটা এলিমিনেশনের কথা মনে আছে নিশ্চয়ই, CH ডাবল বন্ড CH2, বিটা এলিমিনেশনের কথা মনে আছে, এই তো ওরকম টাইপের। ওকে, তো এইটাও যেমন হয়, অর্থাৎ আমরা অ্যালকোহল থেকে যেমন অ্যালকিন বানাতে পারি, আবার অ্যালকিন থেকেও সালফিউরিক অ্যাসিড দিয়ে কি বানাইতে পারি, অ্যালকোহলও বানাইতে পারি। ঠিক আছে, অলরাইট, মুভিং অন। ওজোনেশন, ঠিক আছে, ওজোনেশন বা ওজোনাইজেশন বলাটাই ভালো। সো ওজোনেশন প্রসেস, আমরা ওজোন যোগ করে দিতে চাই। ওজোন যোগ করে দিলে কি কাজ করব, O3 যোগ করলে যেটা হয় RCH, এই যে এইখানে হলো দুইটা হাতই ভেঙে যায়, CH2 ছিল এখানে, তাই না, এখানে দুইটা হাত ছিল, তাহলে দুইটা হাত যদি ভেঙে যায়, দুইটা কার্বনেরই দুইটা হাত খুলে যায়, এইটা একটা অক্সিজেনের সাথে, এটা একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়, আর বাকি দুই হাতে বাকি দুইটা অক্সিজেন গিয়ে এইভাবে করে কানেক্টেড হয়। তার মানে একটা উল্টা ঘর তৈরি হচ্ছে। একটু সুন্দর করে আঁকি, অনেকে সোজা করে আঁকে ঘরটাকে RCH, বাট সোজা করে আঁকলে হচ্ছে আমার কাছে খুব অকওয়ার্ড লাগে, CH2, মানে আমি উল্টা এঁকে অভ্যস্ত। এই তো মাঝখানে একটা হচ্ছে ওজোনাইড যৌগ তৈরি করে, ওজোনাইড যৌগ। তারপর আমরা এটাকে কি করি, এটাকে জিঙ্ক দিয়ে উত্তপ্ত করি, জিঙ্ক প্লাস H2O, জিঙ্ক দেই, পানি দেই, তাপ দিলে যেটা হয় সেটা হচ্ছে, জিঙ্ক কি করে দেখো, জিঙ্ক হচ্ছে এইখানে অক্সিজেনটাকে নিয়ে বের হয়ে যায়, প্রডিউসিং জিঙ্ক অক্সাইড। তাহলে অক্সিজেনকে নিয়ে বের হয়ে যাচ্ছে, জিঙ্ক অক্সাইড উৎপন্ন করছে। আর বাকিটা কি থাকে, বাকি থাকে হচ্ছে যে এইখানে RCHO দেখা যায়, আর এখানে থাকে HCHO আর HCHO। সো আমরা পেয়ে যাচ্ছি RCHO প্লাস HCHO। এই যে দুই হাতে দুইটা হাইড্রোজেন, কার্বনের একটা হাত খালি হয়ে যায় ফ্রম অক্সিজেন, আর উপরে অক্সিজেনের একটা হাত খালি হয়ে যায় আরেকটা অক্সিজেন থেকে
ওই দুইটা মিলে কি তৈরি করে, ডাবল বন্ড ফর্ম করে। এই হচ্ছে কথা। ওজোনেশন, এটার অবশ্যই আমরা এক্সাম্পল দেখতে চাই। ওকে, ওজোনেশনের এক্সাম্পল হচ্ছে আমরা CH3CH2, এখানে CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2, ধরো এরকম কিছু একটা পাচ্ছি, CH3 হবে এখানে, সরি CH3। এটার সাথে যখন ওজন দিয়ে দিলাম, ওজন দিলে কি হবে, CH3 CH, ওর দুইটা হাত খালি এখন, আর এখানে কিছু নাই, এখানে CH দুইটা হাত খালি CH3। তো এই দুই হাত মিলে একটা অক্সিজেনকে ধরবে, আর ওই উপরের দুই হাতে দুইটা অক্সিজেন গিয়ে নিজেরা এরকম করে একটা বন্ড ফর্ম করবে, ঠিক আছে। এরপর কি হবে, আমরা একটা জিঙ্ক দিব, পানি দিয়ে তাপ দিব, যেটা হয় জিঙ্কটা এই অক্সিজেনকে নিয়ে চলে আসে, জিঙ্ক অক্সাইড উৎপন্ন করে ফেলে। আর থাকছে কি বলো, উপরে থাকতেছে হচ্ছে একটা CH3CH, উপরে একটা অক্সিজেন এক হাত খালি, নিচে এক হাত খালি, এরকম জিনিস, যেটাকে আমরা এভাবে বলতে পারি COH বা CHO। এটাই কি অ্যালডিহাইড মূলক মানে CHO। সিমিলারলি তাহলে আমরা লেফট সাইড থেকে যে এটা পাচ্ছি, লেফট সাইড থেকে এটা পাচ্ছি, রাইট সাইড থেকেও কি এটা পাই না, CH3CHO, ঠিক আছে। তাহলে রাইট সাইড থেকেও এটা পাই, CH3CHO। ওকে, এই হলো কাহিনী। আর এবার তাহলে তোমরা ভাইয়াকে বলবা যে এই জায়গায় কি উৎপন্ন হবে, CH3CH ডাবল বন্ড CH2, এখানে কি কি উৎপন্ন হবে বলতে পারো? দেখেই কিন্তু বলা যায়, দেখে কিভাবে বলবো, দেখো এই যে ডাবল বন্ড যেখানে, এখান থেকে ভেঙে একটা অ্যালডিহাইড উৎপন্ন হয়, আর ডাবল বন্ড যেখানে তার ডান দিক থেকে ভেঙে আরেকটা অ্যালডিহাইড উৎপন্ন হয়, অ্যালডিহাইড, তাই না? এটাই তো হচ্ছে। তাহলে ভাইয়াকে বলো তো, এটার সাথে যদি আমরা ওজন যোগ করে দেই, এটার সাথে আমরা O3 যদি যোগ করে দেই, মাঝখানে হোয়াট এভার দ্য থিং ইজ, আলটিমেটলি আমরা কি পাবো? Yes, CH3CHO, দুই কার্বনওয়ালা অ্যালডিহাইড, CH3CHO, আর এইদিকে এক কার্বনওয়ালা অ্যালডিহাইড which is HCHO। HCHO এর আরেক নাম হচ্ছে ফর্মালডিহাইড, অথবা যেটার 20%, যেটার 40% জলীয় দ্রবণকে আমরা কি বলি? ফরমালিন বলি। ভেরি গুড, CH ওকে, এইটা, অ্যান্ড দেন এখান থেকে ভেঙে গেল এইরকম করে জিঙ্ক অক্সাইড, এখান থেকে হচ্ছে এটা ভেঙে গেল, এখান থেকে এইটা ভেঙে গেল, তাহলে এই দিকে হচ্ছে CH3CHO প্লাস HCHO। ঠিক আছে, ওজোনেশন নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে এখানে? নাই তেমন কিছু, ঠিক আছে। সো এই ছিল মোটামুটিভাবে এডিশন রিয়াকশন বা সংযোজন বিক্রিয়া। আমরা কি সংযোজনের জন্য এটার উপরে কি সংযোজন নাম লিখছিলাম, নাকি এটা দিয়ে স্টার্ট করছি জাস্ট প্রপার্টিজ লেখা? এডিশন রিয়াকশন ছিল, বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কিসের সংযোজন দেখলাম বলো তো? ফার্স্টে আমরা হাইড্রোজেন সংযোজন দেখছি, প্লাস H2 থেকে কি উৎপন্ন হয় বলো তো? অ্যালকেন উৎপন্ন হয়। তারপর আমরা X2 হ্যালোজিনেশন দেখছি, এখানে ডাইহ্যালাইড ফর্ম করে। এখানে HX দেখছি, যেখানে হ্যালাইড ফর্ম করে। পানি সংযোজন দেখলাম, অ্যালকোহল উৎপন্ন হয়। সালফিউরিক অ্যাসিড সংযোজন দেখলাম, সেখানেও কি উৎপন্ন হয়? অ্যালকোহল উৎপন্ন হয়। আর ওজোনেশন দেখলাম, যেখান থেকে উৎপন্ন হয়? অ্যালডিহাইড উৎপন্ন হয়। সো ভেরি ইম্পর্টেন্ট থিংস। এই হচ্ছে মোটামুটিভাবে এডিশন রিয়াকশনস, এডিশন অফ অ্যালকিন। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অক্সিডেশন অফ অ্যালকিন, অক্সিডেশন বা জারণ। অক্সিডেশন বা জারণ, আচ্ছা
সো জারণের জন্য আমরা হচ্ছে চলো দেখি শুরু করি। সো জারণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্ট্রং অক্সিডেশন যেটা আমরা অ্যাসিড দিয়ে অ্যাসিডিক মাধ্যমে করি, আর একটা হচ্ছে উইক অক্সিডেশন যেটা হচ্ছে ক্ষারীয় বা বেসিক মিডিয়ামে করি। ঠিক আছে, সো ফার্স্টে হচ্ছে আমরা বেসিক মিডিয়ামেরটা করতে চাই, উইক অক্সিডেশন, বেসিক বা অ্যালকালাইন, বেসিক বা অ্যালকালাইন, অ্যালকালাইন KMnO4 দিয়ে, which is আমাদের উইক অক্সিডেশন। ঠিক আছে, উইক অক্সিডেশন। উইক অক্সিডেশন হলে কি উৎপন্ন হয় দেখি, চলেন দেখা যাক। সো এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম দেখতে হয়, RCH ডাবল বন্ড CH2, ঠিক আছে, সরি CHR, লেটস গো উইথ CHR, অ্যান্ড এইটাকে হচ্ছে আমরা KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যান্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হচ্ছে আমরা কি করতে চাই, জারণ করতে চাই। ঠিক আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, তার সাথে আমার কি থাকবে পানি H2O, তাহলে আমরা কি করতেছি, জারিত করতেছি, এই অক্সিডাইজ করছি বা জারিত করতেছি। এইটা অর্গানিক কেমিস্ট্রিতে উই রিপ্রেজেন্ট দিস উইথ দিস, আমরা একটা নেসেন্ট অক্সিজেন দিয়ে রিপ্রেজেন্ট করি। তো যেটা হয় সেটা হচ্ছে আমরা এখানে যেটা পাবো দ্যাট উড বি RCHOH CHOH আর দিস ইজ কল্ড আমরা বলি হচ্ছে ডাইল। ঠিক আছে, ঠিক আছে, ডাইল অথবা ভিসিনাল গ্লাইকল। সো গ্লাইকল অথবা আমরা বলি হচ্ছে ডাইল, গ্লাইকল অথবা ডাইল। গ্লাইকল হচ্ছে ট্রেডিশনাল নেম, ডাইল হচ্ছে কি আবার আইউপ্যাক নেম। তার সাথে হচ্ছে ম্যাঙ্গানাস অক্সাইড থাকে MnO2। এখন ঘটনা হচ্ছে যে এইটা তো জাস্ট এইটার রিয়াকশনের প্রোডাক্টের যে সিগনিফিকেন্স সেটার থেকেও বা সেটা ছাড়াও আরেকটা সিগনিফিকেন্স আছে রিয়াকশনটার, সেটা হচ্ছে এই KMnO4 এর কালার থাকে কি পার্পল, বাট এরপরে রিয়াকশনের যে সলিউশনটা সেটা হয়ে যায় কালারলেস, আর এই জিনিসটার হচ্ছে ব্রাউন কালারের প্রেসিপিটেশন উৎপন্ন হয়, ব্রাউন প্রেসিপিটেট। তো আমরা এই পার্পল কালারটা আস্তে করে কালারলেস হয়ে যাওয়া এবং তারপরে হচ্ছে ব্রাউন প্রেসিপিটেশন উৎপন্ন করা, এটা দেখে আমরা বুঝতে পারি যে এই জায়গায় হচ্ছে কি ছিল, ডাবল বন্ড ছিল। ঠিক আছে, অ্যান্ড সো উই কল ইট এ টেস্ট অফ আনস্যাচুরেশন বা অসম্পৃক্ততার পরীক্ষা। ঠিক আছে, সো এখানে স্টার দিয়ে লিখে রাখি, জিনিসটাকে আমরা বলি টেস্ট অফ আনস্যাচুরেশন, বাংলায় বলি অসম্পৃক্ততার পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা। আর এই যে অসম্পৃক্ততার পরীক্ষা আছে, এটার আরেকটা নাম আছে, পার্টিকুলারলি দিস সেটআপ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এন্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড। কি নাম? বেয়ার্স টেস্ট। ভেরি গুড, বেয়ার্স টেস্ট। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল চাইলে লিখতে পারি। এক্সাম্পল এর মধ্যে আমরা হচ্ছে ইথাইনকে রাখলাম, CH2 ডাবল বন্ড CH2, এটার সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিব KMnO4, তার সাথে H2O, অ্যান্ড অক্সিডাইজ করতে চাই, জারণ করতে চাই কি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। এখানে দেখো এগুলো প্রভাবক না, আমরা এর আগেও বলেছি যে মোস্ট অফ দ্য টাইম জৈব যৌগের মধ্যে আমরা হচ্ছে অ্যারোর উপরে নিচেও হচ্ছে রিঅ্যাক্টেন্ট বা বিক্রিয়কই লিখে রাখবো। ওকে, সো এখানে কি উৎপন্ন হবে বলো, জিনিসটা খুব সিম্পল। আমার এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই যে নেসেন্ট অক্সিজেন আছে, OH, দুইটা OH গিয়ে দুই হাত ভেঙে দুইটা OH বসে পড়বে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো জিনিসটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এই যে এরকম থাকে, তার মধ্যে একটা বন্ড ভেঙে যায়, ভেঙে গিয়ে দুইটা হাত খালি হয় দুইটা কার্বনের, এই কার্বনের একটা, এই কার্বনের একটা,
পানির এখান থেকে একটা OH আর অক্সিজেনের ওখানে একটা O, পানির এখানে একটা H, দুইটা মিলে দুইটা OH প্রডিউস হয় অ্যান্ড প্রডিউসেস ইথিলিন গ্লাইকল। আমরা জিনিসটাকে বলি ইথিলিন গ্লাইকল। সো ইথিলিন গ্লাইকল, ঠিক আছে, ইথিলিন গ্লাইকল। অলরাইট, মুভিং অন। সো আমাদের এই গেল উইক অক্সিডেশনের কাহিনী। উইক অক্সিডেশনে আমরা প্রোডাক্ট নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছি না, বাট ইটস বেয়ার্স টেস্ট, সো ইম্পর্টেন্ট একটা জিনিস ফর আস। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে স্ট্রং অক্সিডেশন দেখতে চাই, এবং স্ট্রং অক্সিডেশন করলে কি কি উৎপন্ন হয় সেটা আমরা একটু বুঝতে চাই, ঠিক আছে। স্ট্রং অক্সিডেশনে কয়েকটা পয়েন্টস আছে, পয়েন্টসগুলো হচ্ছে একটু মনে রাখতে হয়। তো চলেন স্ট্রং অক্সিডেশন লিখি। সো স্ট্রং অক্সিডেশন কি দিয়ে? আমরা হচ্ছে অ্যাসিডিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে, ঠিক আছে, অথবা ডাইক্রোমেট দিয়েও রিয়াকশন করতে পারি। সো স্ট্রং অক্সিডেশন হয় হচ্ছে অ্যাসিডিক KMnO4 এটা দিয়ে। সো চলো দেখা যাক কি করতে হবে। আমরা এক্সাম্পল লিখবো কয়েকটার, বিকজ এইটা আলাদা আলাদা কেসে আলাদা আলাদা প্রোডাক্ট প্রডিউস করে, ঠিক আছে। সো লেটস সি। আমরা ফার্স্টে কথা বলতে চাই CH3CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 এটা নিয়ে। নাম কি? বিউটিন 2। নাম হচ্ছে বিউটিন 2, ঠিক আছে। এই বিউটিন 2 পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা বিক্রিয়াটা করাবো হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 H2SO4 অ্যান্ড পানি H2O এটা দিব। ইউজুয়ালি এখানে 3টা হচ্ছে নেসেন অক্সিজেন উৎপন্ন হয়, 3টা, ঠিক আছে। যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে আমার ঘটনা যেটা ঘটাবে সেটা হলো এরকম যে ডাবল বন্ড যেখানে আছে এখান থেকে ভেঙে ফেললে ওই জায়গায় গিয়ে CH3COOH উৎপন্ন করে, আর এই পাশ থেকে আরেকটা অ্যাসিড উৎপন্ন করে which is CH3, এই যে এখানে CH3COOH। তাহলে এখান থেকে CH3COOH, CH3COOH and CH3COOH। ওকে, এই হচ্ছে কথা। আচ্ছা, তাহলে এটা কিসের জন্য আমরা উৎপন্ন করতে পারি? দেখো, ইটস অ্যান অ্যাসিড প্রোডাকশন রিয়াকশন, তাই না? এইটা আমরা এখানে অ্যাসিড প্রোডাকশন রিয়াকশন হিসেবে কিন্তু মনে রাখতে পারি যে ডাবল বন্ড থাকলে এবং 1 ডিগ্রি কার্বন যদি থাকে তখন হচ্ছে আমরা এটাকে যদি জারিত করে দেই, অক্সিডাইজ করে দেই, ডাবল বন্ডই ভেঙে গিয়ে কি উৎপন্ন হয়? স্ট্রং অক্সিডেশন উৎপন্ন হয়। স্ট্রং অক্সিডেশন হয়ে ডাবল বন্ড ভেঙে গিয়ে অ্যাসিড উৎপন্ন হয়, ঠিক আছে। এখন আরেকটা একটু দেখাই, দুইটা একসাথে দেখাই ফেলতে চাই। ধরো আমার কাছে যদি এমন থাকে যে 2 ডিগ্রি কার্বন আছে, 2 ডিগ্রি কার্বন, আর এখানে ডাবল বন্ড দেওয়া, এই পাশে শুধু সিঙ্গেল কার্বন, একটা কার্বন, CH2 হবে, আই গেস CH2 হবে। একটু খেয়াল করে দেখো, আমরা একটু মেনশন করে দেই যে হ্যাঁ, যদিও এটা ডাবল বন্ড আছে বাট এই কার্বনটাকে আমরা 1 ডিগ্রি বলছি, কিন্তু এই কার্বনের যেহেতু দুই পাশে দুইটা কার্বন চেইন কানেক্টেড আছে, তার মানে আমরা এটাকে কত ডিগ্রি বলবো? 2 ডিগ্রি কার্বন। আর এইদিকে এটা আছে একটা সিঙ্গেল কার্বন, ঠিক আছে, সিঙ্গেল কার্বন। তো দুইটা জিনিস একসাথে দেখে ফেলতে চাই। 2 ডিগ্রি থাকলে কি হবে? বাম পাশে ওইটা ঘটবে, ডান পাশে সিঙ্গেল যদি থাকে তখন কি হবে? সেটা হচ্ছে ডান পাশেরটা তো ওইটা দেখতে পাবো। সো ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে এরকম যে KMnO4 H2SO4 স্ট্রং অক্সিডাইজ করছি পানি দিয়ে, খুবই শক্তিশালী জারণ করতেছি। করলে যেটা হবে আমরা দেখব যে এখান থেকে এইটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে সিঙ্গেল যে কার্বনটা ছিল দ্যাট উড বিকাম এ কার্বন ডাইঅক্সাইড, মানে ওটা জারিত হয়ে অক্সিজেন দিয়ে হাইড্রোজেন বের করে একদম কি হয়ে যাবে? কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে। অন্যদিকে এইখানে যেটা আছে, এইখানে তো ধরো একটা কার্বনের এক পাশে CH3 আছেই, আরেক পাশেও কে আছে? CH3 আছে।
সো কার্বন আরেক পাশে হচ্ছে CH3 আছে, মাঝখানে তো আর COOH হইতে পারতেছে না। সো মাঝখানে মানে মাঝখানে কি হয়ে যায়, এই যে এখান থেকে ভেঙে যে দুইটা হাত খালি হয়ে যায়, ওই দুইটা হাতে এসে কে বসে পড়ে, অক্সিজেন বসে পড়ে। ঠিক আছে, সো উই আর প্রডিউসিং এ কিটোন। আমরা কি উৎপন্ন করছি, কিটোন উৎপন্ন করি, আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করি, পানিও উৎপন্ন হয়। এই যে এখানে হাইড্রোজেন থাকে সেগুলো বের হয়ে যায়, পানি উৎপন্ন হয়। তাহলে কিটোন এন্ড কার্বন ডাই অক্সাইড প্রডিউস হয়। এখন আসো আরেকটা কেস যদি দেখাই, 2 ডিগ্রি যদি সিমেট্রিক্যাল থাকে তখন কি হবে, দেখতে চাই, তোমরা নিজেরাই হয়তো বা করে ফেলতে পারবা। CH3, এখানে ধরো ডাবল বন্ড দিলাম, এখানে C, এই দিকে ধরো CH3, এখানে CH2CH3 দিলাম। বলো তো দেখি তোমরা, উইদাউট ডুইং দ্য হোল থিং, মানে এখানে তো অবশ্যই আছে, তোমরা জাস্ট দেখে বলো কি উৎপন্ন করা যেতে পারে, কি উৎপন্ন হতে পারে এখান থেকে। এখানে ভাঙবে সেটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। তাহলে CH3 CO CH3, CH3 CO CH3, আর এদিক থেকে CH3 CO CH2 CH3। তাহলে লিখে ফেলেন, উপরেরটার নাম হচ্ছে প্রোপানন, which is a ketone। আর এখানে উৎপন্ন হচ্ছে CH3, এখান থেকে CH3, মাঝখানে একটা কার্বন, উপরে আরেকটা CH3, আর এই মাঝখানে যে কার্বনটা আছে এই কার্বনের ডাবল বন্ড আছে, সো ডাবল বন্ডের ওই জায়গায় কেউ এসে পড়বে, অক্সিজেন। ঠিক আছে, আর আরেকটা কি আছে, 1 2 3 4 4টা কার্বন, তার মধ্যে একটাতে হচ্ছে CH3C, ডাবল বন্ড ভেঙে গেছে, ওখানে অক্সিজেন ঢুকে পড়বে, ডান। আর বাকিগুলো CH2 CH3, ডান। ওকে, এই গেল দুইটা। অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে আরেকটা দেখতে চাই, সেটা হচ্ছে ইথিন এর জন্য স্ট্রং অক্সিডেশন। ইথিনের স্ট্রং অক্সিডেশন করতে নিলে, আচ্ছা, আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, তার সাথে সালফিউরিক অ্যাসিড দিব H2SO4, পানি দিব H2O, হিট দিব। বলো কি প্রডিউস হতে পারে? সিঙ্গেল বন্ড থাকলে, যদি সিঙ্গেল কার্বন থাকে ডাবল বন্ডের সাথে, কি উৎপন্ন হয়? এখান থেকে কি উৎপন্ন হয়ে গেছে? কার্বন ডাই অক্সাইড। এখানেও কে আছে? সিঙ্গেল কার্বন, তাহলে দুইটা মিলেই কি উৎপন্ন হয়ে যাবে? জাস্ট পুরে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়ে যাবে। ঠিক আছে, আর তার সাথে H2O বা পানি উৎপন্ন হয় দুইটা। তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় আর পানি উৎপন্ন হয়, এই হচ্ছে ঘটনা। অলরাইট, লেখা হয়েছে সবার? তো চলো আমরা নেক্সট যে টপিকটা স্টার্ট করব। মোটামুটি ভাবে আমাদের প্রপার্টিজ বলতে যা যা বোঝাই সেগুলো শেষ। আমরা পলিমারাইজেশন দেখব, অ্যালকিন এর পলিমারাইজেশন অফ অ্যালকিন। আচ্ছা, সো লেটস স্টার্ট। পলিমারাইজেশন। আচ্ছা, বিফোর উই স্টার্ট টকিং অ্যাবাউট পলিমারাইজেশন, পলিমার নিয়ে কিছু কথাবার্তা বলে ফেলি। সো পলিমার হচ্ছে যখন আমরা ছোট ছোট অনেকগুলো মলিকিউলস একসাথে করে একটা লম্বা চেইন ফর্ম করি। ঠিক আছে, লেটস সে তোমার কাছে এরকম অনেকগুলো রিং ছিল, ঠিক আছে, এই যে এরকম রিং ছিল, তো তুমি কি করলে প্রতিটা রিংয়ের ওই যে এক মাথা করে কেটে তারপর রিংগুলোকে একসাথে ইনসার্ট করে ওই মাথাটা চাপাই দিছো। সো তখন আমরা কি পেয়ে যাবো বলো তো? এরকম চেইন পেয়ে যাই, রাইট? সো চেইন পেয়ে যাই, রিং থেকে যে চেইন প্রডিউস হয়, দিস ইজ কল্ড পলিমারাইজেশন। যে চেইনটা ফর্ম করলো তখন এটা হয়ে যায় পলিমার। আমরা তখন চেইনটাকে কি বলি? চেইনটাকে বলি পলিমার। আর চেইনটা ফর্ম হয়েছে যে স্মল সেগমেন্টসগুলো দিয়ে, সে প্রত্যেকটাকে আমরা বলি হচ্ছে মনোমার। কি বলি? মনোমার। ইয়েস, তাহলে মনোমার, অনেকগুলো মনোমার একসাথে হয়ে কি উৎপন্ন হয়? পলিমার উৎপন্ন হয়। পলিমার কিন্তু একটা অণু, একটা পলিমার একটা অণু, একটা অণু মানে ওয়ান মলিকিউল, একটা বড় লার্জ মলিকিউল। ঠিক আছে, চেইন যেরকম ধরো তুমি চাইলেও, চেইন তো দেখছি আমরা, তাহলে চেইন থেকে কি একটা খুলে ফেলা যায় না? তো সবাই কানেক্টেড, তাহলে পলিমারও সবাই কানেক্টেড থাকে, ইন্টারকানেক্টেড থাকে।
এখন জাস্ট টু লেট ইউ নো যে আমাদের এইরকমই যদি হয় যে সবগুলো মনোমার আসলে সেম, অথবা আমরা বলবো যে এই যে পলিমারের মধ্যে প্রত্যেকটা যেই যারা যারা কানেক্টেড আছে সবাই সেম, প্রত্যেকটা অণুই আসলে সেম, তাহলে এই টাইপের পলিমারকে আমরা বলি হচ্ছে এডিশন পলিমারাইজেশন বা এডিশন পলিমার, জুতো পলিমার, জুতো সংযোজন পলিমার, ঠিক আছে, নট জুতা, ইটস জুতো, ঠিক আছে। এই জ কেমনে উচ্চারণ করে আমি জানি না, বাট ওই তো, ঠিক আছে, জুতো পলিমার বা এডিশন পলিমার, এইটা হচ্ছে এডিশন পলিমার। আর যদি কখনো এমন হয় যে ধরো তোমার কাছে এরকম হলো আলাদা আলাদা জিনিস আছে, আলাদা শেপের জিনিস আছে, এবং তুমি আলাদা শেপের জিনিসগুলোকে সব একসাথে করে তারপরে পলিমার বানাইতে চাও, এই যে দেখো দুইটা ডিফারেন্ট শেপের জিনিস, তাহলে তোমার গোলও আছে, এখন গোলের মধ্যে এই যে স্কোয়ার শেপের যে জিনিসটা ছিল বা কাইট যেটাই বলো ওইটাও তুমি কানেক্ট করে দিছো, এন্ড দেন তুমি হচ্ছে কি বানাচ্ছ, তুমি চেইনটা হচ্ছে ফর্ম করতে চাও। এই টাইপের জিনিস যদি হয় তখন সেটাকে বলি হচ্ছে কনডেনসেশন পলিমার, মানে দুইটা ডিফারেন্ট টাইপের ঘনীভবন বা কনডেনসেশন পলিমার। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে যখন আমরা সেম মলিকিউলস একসাথে যুক্ত হয়ে মনোমার ফর্ম করে, মানে একটাই অণুই হচ্ছে একটা মনোমার এবং তারা একসাথে মিলে পলিমার ফর্ম করে, সেটা হচ্ছে এডিশন বা জুতো। আর যখন অ্যাকচুয়ালি দুইটা ডিফারেন্ট টাইপের মলিকিউল যুক্ত হয়ে একটা মনোমার ফর্ম করে অ্যান্ড দেন দে ফর্ম পলিমার, এই যে ফার্স্টে কিন্তু এরা দুইজন বন্ডেড হওয়া লাগছে, এরা দুইজন বন্ডেড হওয়ার পরে তারপরে হচ্ছে ওরা কি করছে আলাদা আলাদা করে এই যে চেইন ফর্ম করছে, সেম জিনিসগুলো ম্যাচ হয়। মনোমার কিন্তু তখন এটা, ঠিক আছে, মনোমার কিন্তু ওই যে ফার্স্টে ওরা দুইজন যে যুক্ত হয়ে গেল ওইটা হচ্ছে মনোমার, একা মনোমার না, ঠিক আছে। কনডেনসেশন পলিমার বা ঘনীভবন পলিমার, ওয়াও ইট লুকস সো গুড, ঠিক আছে মুছেই দেই। আমাদের এখানে পলিমারাইজেশন শুধু কি হবে, শুধু জুতো পলিমারগুলোই হবে বা এডিশন পলিমারগুলোই আমরা দেখতে চাই। সো লেটস স্টার্ট। আমরা শুরু করব অবশ্যই আমাদের সবার পরিচিত পলিথিন দিয়ে, পলিইথিন বা পলিথিন। সো পলিথিন এর প্রোডাকশন দুই রকম হতে পারে, একটু দেখে নেই। পলিথিনের আমার যে মনোমার সেটা হচ্ছে ইথিন, CH2 ডাবল বন্ড CH2, ইথিন। ইথিনকে যদি অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করাই তখন হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস এবং 2000 ATM প্রেসারে, 200 ডিগ্রি সেলসিয়াস এবং 2000 ATM প্রেসারে এটাকে প্রেসারাইজ করলেই দেখা যায় কি যে এখানে যে ডাবল বন্ড থাকে ওই চেইন এর ডাবল বন্ড ভেঙে এই যে CH2 ডাবল বন্ড CH2 তো ছিল, কিন্তু এইটার ডাবল বন্ড যদি ভেঙে যায় তাহলে এইদিকে একটা হাত এক্সপোজ হয়, ওইদিকে একটা হাত এক্সপোজ হয়, তো এই হাত দিয়ে হচ্ছে আরেকটা ইথেনকে ধরবে, ঠিক আছে, এই হাত দিয়ে আরেকটা ইথেনকে ধরবে। সিমিলারলি প্রত্যেকটা ইথেন তার দুই পাশের হাত হচ্ছে বাড়ায় দেয়, তারপরে এইভাবে করে চেইনটা কন্টিনিউ করে। এরকম অসংখ্য অণু একসাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করছে, আমাদের পলিইথিন উৎপন্ন হয়ে যাচ্ছে। এই যে এই প্রসেসে উৎপন্ন যে পলিথিনটা আছে উই কল ইট LDPE, অর্থাৎ লো ডেনসিটি পলিইথিন। তাহলে LDPE। আর এবার হচ্ছে আমরা যদি HDPE তে যাই অর্থাৎ N, আমরা এখানে CH2 ডাবল বন্ড CH2 লিখলাম, ঠিক আছে। এখন এই জিনিসের যদি আমরা টাইটেনিয়াম ক্লোরাইড TiCl3, টাইটেনিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম, এটাকে বলে জিগলার নাটা প্রভাবক, ঠিক আছে, জিগলার নাটা। সো অ্যালুমিনিয়াম ইথানয়েড না অ্যাকচুয়ালি, মানে ইথাইল অ্যালুমিনেট বলা যেতে পারে, C2H53 এই জিনিস, এটার উপস্থিতিতে যখন আমরা বিক্রিয়া করাই তখন এত প্রেশার লাগে না, অনেক কম প্রেশারেই হচ্ছে আমার পলিথিন ফর্ম হয়ে যায়। বাট একটা প্রবলেম হচ্ছে তখন ক্রস লিঙ্ক ক্রিয়েট হয়, এন্ড ক্রস লিঙ্ক ক্রিয়েট হলে আমরা যে পলিথিনের আগে যে কোয়ালিটি পাচ্ছিলাম এটার থেকে দেখা যায় যে একটু বেটার কোয়ালিটি হচ্ছে পলিথিন পাই, উই কল ইট HDPE, হাই ডেনসিটি পলিথিন।
হাই ডেন্সিটি পলিথিন। ওকে, এবং এই যে অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম C2H53, এইটাকে উই আর কলিং জিগলার-নাটা ক্যাটালিস্ট। জিগলার-নাটা ক্যাটালিস্ট, ঠিক আছে। এটার কারণে প্রেশারটা কমাতে পারি আমরা, ঠিক আছে। এটা ইউজুয়ালি ক্যাটালাইটিক পলিমারাইজেশন হতে পারে, যেটা এই যে এখানে হচ্ছে ক্যাটালাইজ দিয়ে দিলে প্রেশারটা অনেক কম প্রেশারেই হয়। এক্স্যাক্টলি কত কম প্রেশারে হয় দাঁড়াও, লেট মি চেক। টেম্পারেচার প্রেশার মানে ওই তো আলটিমেটলি তো একই জিনিস না, যে তোমার মানে তুমি যদি অন্যর পার্সপেক্টিভে চিন্তা করো, প্রেশার বাড়ানো মানেও হচ্ছে তুমি এনার্জি বাড়াইতেছো, ইন্টারনাল এনার্জি বাড়াচ্ছ। টেম্পারেচার বাড়াচ্ছ মানেও তুমি কি বাড়াচ্ছ, ইন্টারনাল এনার্জি বাড়াচ্ছ। সো ওই তো আলটিমেটলি ইন্টারনাল এনার্জি কমায় দেন, এই তো কাহিনী। HDPE, আচ্ছা টেম্পারেচার অ্যান্ড প্রেশারটা হচ্ছে আই লেট ইউ নো পরে। HDPE আর LDPEর মধ্যে এক্সাম্পল হচ্ছে, LDPE হচ্ছে পলিথিনের ওই ভার্সনগুলো যেগুলো হচ্ছে আমরা দেখি, আমরা ইউজ করি, মানে হচ্ছে ওই যে পলি ব্যাগ, তারপরে আর কি আছে, এই তো পলি ব্যাগ অ্যান্ড অল, ঠিক আছে এগুলো। আর HDPE হচ্ছে ওইগুলো যেগুলো আমরা জানি না যে এইগুলো আসলে পলিথিন, যেমন ধরো পাইপ, ঠিক আছে। পাইপ, যদিও পাইপের মধ্যে পানির পাইপ যেগুলো সেগুলো PVC পাইপ, কিন্তু এই যে এগুলো, এই যে ইলেকট্রিক পাইপ যেগুলো, ঠিক আছে, এগুলো পলিথিন। ইভেন আমাদের যে এই যে উপরের এই যে এগুলোর যে কোটিংগুলো থাকে, মানে তারের উপরের যেই আস্তরণটা, এগুলো মোস্ট অফ দ্য টাইম হচ্ছে পলিথিন, ঠিক আছে। এবং সামটাইমস পানির বোতল টোতল যেগুলো উৎপন্ন হয় সেগুলোও আসলে কি হতে পারে, পলিথিন হতে পারে। সিমস লাইক মানে ফিলস লাইক অন্য কিছু, বাট আসলে সবগুলোই খুবই ক্লোজ, মানে তুমি দেখে ডিফারেন্সিয়েট করাটা খুব বেশি কঠিন, ঠিক আছে। আচ্ছা চলেন, তো HDPE গুলো সাধারণত একটু স্বাস্থ্যসম্মত হয়, বাট ফুড গ্রেড না, মানে স্বাস্থ্যসম্মত অ্যান্ড ফুড গ্রেড ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। আচ্ছা নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পলিপ্রোপিন বা পলিপ্রোপিলিন। HDPE কি অনেক কস্টলি? নট এক্স্যাক্টলি কস্টলি। তোমার HDPE গুলো হচ্ছে, HDPE গুলো ওই যে ইয়া থেকে কম কস্টলি, আমাদের কি যেন নাম এটার, PVC থেকে কম কস্টলি, অ্যান্ড সো এই জন্যই হচ্ছে অনেক সময় HDPE পাইপ ইউজ করে বিভিন্ন কিছুতে, ঠিক আছে। আমি এক্স্যাক্টলি বলতে পারছি না যে HDPE বেশি কস্টলি নাকি হচ্ছে ইয়া বেশি কস্টলি, বাট HDPEর আরেকটা সুবিধা হচ্ছে যে PVCও রিসাইকেল করা যায়, HDPEও রিসাইকেল করা যায়। বাই দ্য ওয়ে, তোমরা এই যে এরকম কোনো চিহ্ন মানে দেখো নিশ্চয়ই, বাট খেয়াল করো না হয়তো বা, এই যে এরকম, ঠিক আছে, ওই যে ওইটার পিছনেই সাধারণত এটার নিচে যদি লেখা থাকে HDPE, তার মানে হচ্ছে বুঝতে হবে যে এটা কি হাই ডেন্সিটি পলিথিন, মাঝখানে একটা নাম্বার লেখা থাকে, লেটস সে 2 যদি লেখা থাকে তার মানে এটা 2বার রিসাইকেলড, ঠিক আছে। এই জিনিসটা 2বার রিসাইকেলড হাই ডেন্সিটি পলিথিন, ওকে। এমনি নর্মাল পলিথিন যেটা লো ডেন্সিটি, ওটা রিসাইকেল করা যায় না বললেই চলে, ওটা পানি আগুন ধরে যায় আর হচ্ছে কোকড়ায় যায়, তারপরে কালো হয়ে যায়, মানে থার্মোপ্লাস্টিক আর কি। থার্মোপ্লাস্টিক বা থার্মোসেটিং প্লাস্টিক, 2 টাইপের প্লাস্টিক হয়, কোনটার কি রকমের যাই হোক আমরা ওদিকে না যাই, ঠিক আছে। দেয়ার ওয়াজ এ সাবজেক্ট কল্ড, আমাদের একটা কোর্স ছিল, নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। আমরা তো ভাবছি ওয়াও কি না কি পড়ায় ফেলবো, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ঠিক আছে, হয়তো অনেক মানে পশ জিনিসপাতি পড়াবে। ভিতরে খালি পলিমার পড়াইছে, খালি পলিমার। পলিমার মানে হচ্ছে যত টাইপের পলিমার আছে, যে প্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিক, ওকে। এই যে পলিপ্রোপিন, পলিথিন, তারপরে হচ্ছে রেজিন, সিলিকন না সিলিকন, CON, যে তোমরা যে রান্না করো না, রান্না করার সময় একটা সফট ব্রাশ আছে না একটা, যেটা হচ্ছে তাপে তেমন কোনো সমস্যা হয় না, তারপরে অথবা ওই যে স্প্যাচুলা যেগুলো একটু সফট, ঠিক আছে, ওগুলো হচ্ছে সিলিকন। ওগুলো অনেক হাই টেম্পারেচার দিলেও কি হয় না, দেখো না, গলে না। নর্মালি অন্য রাবার হলে কিন্তু গলে যাইতো, ওটা গলে না। সো সিলিকন, তারপরে হচ্ছে ইপক্সি, এই যে ইপক্সি রেজিন যেগুলো আছে, কি চেইন বানায়, তারপরে হচ্ছে আরো অনেক জিনিসপাতি বানায়। তারপর হচ্ছে পলিকার্বনেট, এই যে চশমার যেই লেন্স, চশমার গ্লাস লেন্স, ঠিক
ইটস নট গ্লাস হলে তো গ্লাসই, ওকে, বাট হ্যাঁ ঠিক আছে, আই গেট দ্য পয়েন্ট। সো ওই যে ওইটা, এগুলো নিয়ে কথাবার্তা। পরের দিকে যে ইপক্সি দিয়েই তো বেসিক্যালি, হ্যাঁ পরে উই গট টু আন্ডারস্ট্যান্ড, যখন হচ্ছে কোর্স শেষের দিকে আসছে তখন বুঝতে পারছি যে আচ্ছা না ঠিকই আছে, আস্তে আস্তে তো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালের দিকে যাবে। এখন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, ধরো কার্বন ফাইবার, ঠিক আছে, কার্বন ফাইবার ফর এক্সাম্পল। সো কার্বন ফাইবার অনেক পাতলা হয়, একদম কাগজের মতো পাতলা টাইপের হয়, কিন্তু অনেক ডিউরেবল, ঠিক আছে। তাহলে এখন ডিউরেবল মানে ইন কেস অফ হোয়াট, টেনে ছিঁড়া যাবে না আর কি কখনো, এমনি বেন্ড করবা ঠাস করে ভেঙে যাবে, কিন্তু টেনশন ফোর্স অনেক নিতে পারে, ঠিক আছে, এবং কম্প্রেসিভ ফোর্স নিতে পারে ওগুলো অনেক। তো কার্বন ফাইবার, এখন কার্বন ফাইবার বানায় কি দিয়ে? কার্বন ফাইবার বানায় কার্বনের ফাইবার থাকে, আর বাকি পুরাটাই থাকে রেজিন, ইপক্সি রেজিন, ঠিক আছে। সো ইউজুয়ালি ইট ওয়ার্কস লাইক দিস। ধরো তোমার কাছে একটা শিট অফ পেপার আছে, তুমি একটা শিট অফ পেপার দিছো, অ্যান্ড তারপরে সেটার উপর আঠা দিছো, আঠা মানে বিভিন্ন রেজিন হতে পারে, এনি রেজিন। তারপরে তোমার হচ্ছে আরেকটা শিট দিছো, তারপর আবার আঠা দিছো, আরেকটা শিট দিছো, তারপর আঠা দিছো, দ্যাটস হাউ ইট ওয়ার্কস, ঠিক আছে। সো ইয়েস, ওই তোমাকে এইগুলোই পড়তে হবে আর কি, আলটিমেটলি এইগুলোরই মিক্স করে তোমার ওই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসগুলো বানানো হয়। অ্যান্ড ইয়েস, মোস্ট অফ দ্য ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস তো এই, তাই না? যেমন ধরো যে ফোনের কেস বলো, ফোনের গ্লাস বলো, ফোনের ব্যাক কভার বলো, তারপরে হচ্ছে এই যে ধরো এই যে এগুলো, এটা যে কি ম্যাটেরিয়াল, এটা ধরে এত মানে স্যাটিসফাইং লাগে, এটা কিন্তু প্লাস্টিক, বাট খুব স্যাটিসফাইং। তারপরে এই যে ক্যামেরাটা আছে, এটা কতবার হাত থেকে পড়ছে ঠাস ঠুস করে, বাট এগুলো তো যে অমনিই বানানো, মানুষজন তো চাকার মধ্যে ঢুকায় দেয়, ঠিক আছে, পানির নিচে স্পিডবোর্ডের নিচে লাগায় দেয়, অ্যান্ড দে গোজ অন। অ্যাকচুয়ালি দিজ আর ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। সো ইয়েস, পলিথিন। আচ্ছা চলেন পলিপ্রোপিনে চলে যাই। পলিপ্রোপিন হচ্ছে প্রোপিনের পলিমার। সো প্রোপিন কারা? প্রোপিন হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2। তো এনটা নিব আমরা, কি দিব আমরা হচ্ছে এইটার জন্য বেনজোইল পারঅক্সাইড দিব অথবা জিগলার নাটা প্রভাবক দিব, ঠিক আছে। বেনজোইল পারঅক্সাইড দিব, বেনজোইল পারঅক্সাইড অথবা জিগলার নাটা ক্যাটালিস্ট দিব। জিগলার নাটা ক্যাটালিস্ট দিলে আমরা হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে এই CH3টা উপরে তুলে দিই, ঠিক আছে, এইটা উপরে তুলে দিচ্ছি, CH উপরে তুলে দিলাম, নিচে থাকলো CH আর ডাবল বন্ড CH2। এই যে ডাবল বন্ড CH2 ছিল, কিন্তু ডাবল বন্ডের একটা বন্ড তো ভেঙে গেছে, ভেঙে এই কার্বনের একটা হাত এইদিকে এক্সপোজ হয়েছে, ওই কার্বনের একটা হাত ওইদিকে এক্সপোজ হলো, আমরা পেলাম পলিপ্রোপিন অথবা পলিপ্রোপিলিন, ঠিক আছে। পলিপ্রোপিন কোথায় ইউজ করে? পলিপ্রোপিন দিয়ে হচ্ছে সাধারণত যে আমরা যে ব্রাশ করি, যে সো ব্রাশের যে ব্রিসেলস থাকে, ওই ব্রিসেলসগুলো ইউজুয়ালি কিসের হয়? পলিপ্রোপিন হয়। কিছু দামি ব্রাশ দেখবা যে লেখা থাকে নাইলন ফাইবার, ঠিক আছে। সো তার মানে হচ্ছে ওইটা কি দিয়ে বানায়? নাইলন দিয়ে বানায়, অ্যান্ড নাইলন ইজ কাইন্ড অফ এক্সপেন্সিভ, বাট পলিপ্রোপিন হচ্ছে একটু লিস্ট প্রাইস আর কি, মানে একটু কম দাম। আচ্ছা, আর কি বানায় পলিপ্রোপিন দিয়ে? যে রশি বানায়, প্লাস্টিকের যে রশিগুলো দেখি সেগুলো হচ্ছে তোমার ইউজুয়ালি পলিপ্রোপিন দিয়ে বানায়, ওকে। ইয়েস, দুটো ডিফারেন্ট পলিমার। নাইলনের হচ্ছে ডিফারেন্ট অ্যাপ্লিকেশন আছে অনেক, মানে নাইলন সবগুলোরই ডিফারেন্ট অ্যাপ্লিকেশন আছে। এটা তুমি একসাথে মোটা করে পাইপ বানাও, এটা দিয়েও পাইপ বানাইতে পারবা তুমি, বাট এটা হয়তো একটু ফ্লেক্সিবল হবে, তোমার ওইটার মতো সেম জিনিস হবে না। তুমি পাইপের দিকেই তাকায় দেখো যে ডিফারেন্ট টাইপ অফ পাইপ হয় না, কিছু পাইপ হয় অনেক স্ট্রং, যেমন দেখবা যে চুলার গ্যাসের যে পাইপটা চুলার মধ্যে থাকে, ঠিক আছে, ওটা দেখবো অনেক স্ট্রং, ওটা হচ্ছে খুব সহজে বেন্ড হতে চায় না টাইপের পাইপ। আবার তুমি চিন্তা করো যে পানির পাইপ যেগুলো দিয়ে পানি দেয়, ওগুলো কিন্তু এর থেকে অনেক বেশি মোটা, কিন্তু অনেক বেশি লুজ, ফ্লেক্সিবল, ঠিক আছে। সো তারপর এটা দেখো, এটা কিন্তু অনেক পাতলা, এই যে এখানে যে পাইপটা আছে দেখছো বেন্ড হয়ে যায় খুব সহজে, খুবই পাতলা, অ্যান্ড এগুলো বানাইছে এরকম করে যেন এগুলো হালকা ফ্লেক্স করা যায়, ঠিক আছে। সো ডিফারেন্ট থিংস, ওকে। এক একটার জন্য এক একটা জিনিসের দিকে ফোকাস করা হয় ইউজুয়ালি।
কিছু 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 জিনিস আছে, যেমন ধরো হয়তো পলিপ্রোপিনকে মানে নাইলনকে যত থিন বানানো যায় পলিপ্রোপিনকে হয়তো অত থিন বানানো যায় না, অথবা অ্যাপ্লিকেশন এমন হতে পারে যেন আগুন না ধরে, ওটা গলে যাক কিন্তু আগুন যেন না ধরে, এটা হতে পারে। আবার অনেক জায়গায় হচ্ছে উল্টাটা, আগুন ধরে যাক কিন্তু গলে এক জায়গায় জমাট বাঁধা যাবে না। সো ডিপেন্ডিং অন ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস ডিফারেন্ট জিনিস ইউজ করা হয়। আচ্ছা, নেক্সট কামস পিভিসি, আমাদের অপরিচিত জিনিস পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি। পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি। অলরাইট, পিভিসি আমরা হচ্ছে একদম বেসিক থেকে বা একদম গোড়া থেকে হচ্ছে উৎপাদন শিখতে চাই। সো লেটস গো উইথ CH3 ট্রিপল বন্ড CH3, এইটার সাথে HCl যদি যোগ করে দেই আমরা, যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে CH2 ডাবল বন্ড CHCl। সো এই জিনিসটার নাম হচ্ছে ক্লোরোইথিন অথবা ভিনাইল ক্লোরাইড। ক্লোরোইথিন অথবা আমরা বলি ভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, এই ভিনাইল ক্লোরাইডকে আমরা হচ্ছে এবার পলিমারাইজ করব। পলিমারাইজ করতে চাই, তাহলে এই হচ্ছে ভিনাইল ক্লোরাইড ইজ আওয়ার মোনোমার CH3Cl। ওকে, এই জিনিসকে 2000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 1000 ATM প্রেসার দিব। ঠিক আছে, 200 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 1000 ATM প্রেসার। ঠিক আছে, তার সাথে পার অক্সাইড প্রভাবক দিতে হবে, তার সাথে পার অক্সাইড প্রভাবক দিলে যেটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে পিভিসি। সো এখানে CH2 থাকে, সিঙ্গেল বন্ড CH, এইদিকে একটা হাত খালি হয়ে যায়, এই জায়গায় Cl। ঠিক আছে, এই যে ডাবল বন্ড ছিল এখানে ডাবল বন্ড থেকে এইদিকে একটা হাত খালি হয়ে গেল, এইদিকে একটা হাত খালি হয়ে গেল, ডান। উই আর গেটিং পিভিসি। পিভিসি দিয়েও হচ্ছে সেম কাজ করে। ইউজুয়ালি খাবার দাবারের পানি যেগুলো লাইন টাইন আছে সেগুলো হচ্ছে পিভিসি দিয়ে বানানোর চেষ্টা করে। পানির লাইনগুলো ইউজুয়ালি পিভিসি দিয়ে হয়। ইউপিভিসি বলে একটা জিনিস হয় যেটা ডেনসিটি একটু বেশি। সো ইউপিভিসি দিয়ে হচ্ছে ওই যে দরজা যেগুলো হয় না, প্লাস্টিকের কিছু দরজা হয় না, ইউজুয়ালি ওয়াশরুমে ইউজ করে। সো ওগুলো হচ্ছে সাধারণত পিভিসি, ইউপিভিসি এগুলো হয়। ও পিভিসি চেয়ার, এই যে এগুলো। ওকে, নেক্সট হচ্ছে নেক্সট অ্যান্ড ফাইনাল থিং আমাদের এখানের জন্য, সেটা হচ্ছে টেফলন। ফাইনাল থিং কেন বলছি, কারণ হচ্ছে এই মানে অর্গানিকের শেষে আলাদা একটা টপিক আছে পলিমার বলে, আর এইগুলো মাঝখানে পড়তেছে, এটাই অনেক, কারণ আমাদের সামনে আসছে তাই। ঠিক আছে, সো সামনে আরো ডিফারেন্ট টাইপের পলিমার আছে, যেমন ধরো নাইলন, ওগুলো তো অ্যাকচুয়ালি অ্যালকিনের মধ্যে পড়ে না। তারপরে হচ্ছে আবার হচ্ছে পলি বেনজোইক অ্যাসিড আছে, আরো অন্যান্য জিনিস আছে, সো ওইগুলো হচ্ছে আমরা দেখব। আচ্ছা, টেফলন এটাও হচ্ছে আমার অ্যালকিনের মধ্যেই পড়ে। টেফলন হচ্ছে আমরা যদি দুইটা ফ্লোরিন কার্বনের দুইটা হাইড্রোজেনকে দুইটা ফ্লোরিন দিয়ে রিপ্লেস করে দেই, তখন হচ্ছে আমরা যেটা পাই সেটা হচ্ছে টেট্রাফ্লোরোইথিন n টাইমস। আমরা যদি n মলিকিউলস নেই, n সংখ্যক অণু নেই, তখন হচ্ছে আমরা টেফলন পেতে পারি। এখানে n দিতে ভুলে গেছি। ওকে, টেফলনের জন্য আমরা প্রভাবক হিসেবে দিব হচ্ছে ফেরাস সালফেট অ্যান্ড পারঅক্সাইড, FeSO4 H2O2, আর নিচে লিখে দেই একটু পলিমারাইজেশন বা পলিমারকরণ বিক্রিয়া করলে যেটা হবে সেটা হচ্ছে CF2 single bond CF2. This is Teflon. সো টেফলন হচ্ছে সাধারণত নন স্টিকি এবং হাই টেম্পারেচার অ্যাপ্লিকেশন যেখানে হয় সেখানে হচ্ছে টেফলন ইউজ করে, নন স্টিকি অ্যান্ড হাই টেম্পারেচার। ঠিক আছে, নন স্টিকি কই থাকে দুইটাই, মানে এবং এই দুইটাই একসাথে কাজে লাগে হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে।
ঠিক আছে, অথবা রান্নার জিনিসপাতিতে। সো এই দুইটাই থাকে, টেম্পারেচারও হাই প্লাস নন স্টিকি। নাও দেয়ার আর ডিফারেন্ট নন স্টিকি থিংস, বাট সেগুলো হয়তো অত হাই টেম্পারেচার সাস্টেইন করতে পারে না। আবার অনেক হাই টেম্পারেচার সাস্টেইন করা জিনিস আছে যেগুলো কি করতে পারে না, নন স্টিকি হয় না। টেফলন ইজ এ থিং যেটা দুইটাই হয়। অ্যান্ড টেফলনের হচ্ছে খুব সুন্দর একটা ফিনিশ থাকে, একটা চকচকে ভাইব থাকে আর কি টেফলনের মধ্যে। অলরাইট, সো দ্যাটস অল অ্যাবাউট অ্যালকিন। অ্যালকিন নিয়ে হচ্ছে এগুলোই হচ্ছে কথাবার্তা। যদিও অনেক কম মনে হচ্ছে, অনেক কম পড়ছি, বাট অ্যাকচুয়ালি অনেক বেশি ডেনসিটির পড়াশোনা হয়েছে। ঠিক আছে, অনেক বেশি ডেনসিটির পড়া হয়েছে। সো অ্যালকিন নিয়ে এই পর্যন্তই। আমরা হয়তো নেক্সট অ্যালকাইন স্টার্ট করব। ট্রান্সমিটার ডিসকানেক্টেড না, কানেক্টেড হয়েছে। ওকে, লেটস স্টার্ট। অ্যালকাইন। অলরাইট, সো অ্যালকাইন কারা? অ্যালকাইন হচ্ছে যেখানে কার্বন কার্বন অ্যাটলিস্ট একটা ট্রিপল বন্ড থাকবে, তাই না? এবং এটার যে জেনারেল ফর্মুলা হয় সাধারণত আমরা দেখি CnH2n-2 এই ফর্মেটে থাকে। এটা হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, অ্যালকাইন। সো চলেন আমরা প্রিপারেশন দিয়ে স্টার্ট করি। প্রিপারেশন বা প্রস্তুতি। আচ্ছা, সো অ্যালকাইনের প্রিপারেশন অনেক সহজ। আমাদের খুব বেশি অ্যালকাইন প্রিপারেশন নাইও। সো আমরা জাস্ট কয়েকটা অ্যালকাইনের প্রিপারেশন আছে, তো কয়েকটা আলাদা আলাদা করেই লিখে ফেলবো। সো লিখে ফেলেন যে ফ্রম ভিসিনাল ডাইহ্যালাইড, ফ্রম ভিসিনাল ডাইহ্যালাইড। আচ্ছা, সো এই ভিসিনাল ডাইহ্যালাইড কি জিনিস? ভিসিনাল হচ্ছে পাশাপাশি যখন থাকে। একটা জেমিনাল হচ্ছে যখন সেম কার্বনে দুইটা হ্যালোজেন থাকে, ভিসিনাল হচ্ছে যখন পাশাপাশি দুইটা কার্বনে থাকে। সো আমরা এখানে RCHX আর এখানে যদি CHX এই যে এরকম কিছু একটা দেখাই, এইটা হচ্ছে তাহলে ভিসিনাল ডাইহ্যালাইড। এই যে দুইটা পাশাপাশি ভিসিনাল ডাইহ্যালাইড। এটার সাথে আমরা কি যোগ করব? আমরা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, অ্যালকোহলিক। পটাশিয়াম হাইড্রোক্সাইড ALC, অ্যালকোহলিক। পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে যেটা হয় সেটা হচ্ছে এরকম যে এখান থেকে একটা X, এখান থেকে একটা হাইড্রোজেন H, আর এখান থেকে একটা X, এখান থেকে একটা H চলে যায়। এলিমিনেশন রিঅ্যাকশন হয়। সো এলিমিনেট হয়ে আমরা পাই হচ্ছে RC ট্রিপল বন্ড CH, RC ট্রিপল বন্ড CH, আর তার সাথে আর কি হচ্ছে উৎপন্ন হয়? H KX উৎপন্ন হয়, H2 উৎপন্ন হয়, দুইটা করে। ওকে, ইজিয়ার টু রিমেম্বার এরকম ভাবে যে RC উপরে X, নিচে H, নিচে H, এটা এখানে দিলাম, আর এখানে C উপরে H, নিচে X, এখানে H। এভাবে যদি দেই তাহলে যেটা দেখাই সাধারণত যে HX, এই যে এইভাবে মনে রাখতে পারি, HX চলে যায়, অ্যান্ড সো এখানে ডাবল বন্ড এন্ড আরেকটা মিলে ট্রিপল বন্ড। ঠিক আছে, ওকে। ওকে, আর কি আছে? এই হলো কথা। আমরা এক্সাম্পল দেখতে পারি একটা CH3CHCl, তারপরে ধরো CH2Cl লিখলাম। এটার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিব, অ্যালকোহলিক। মনে হয় না খুব একটা অসুবিধা হবে যেটা মনে রাখার জন্য, বিকজ নর্মাল ক্লোরাইডও যদি থাকে তখন আমরা কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে অ্যালকিন বানাই, আর যদি ডাইহ্যালাইড থাকে বা ডাইক্লোরাইড থাকে তখন আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যালকাইন বানাচ্ছি। এই হচ্ছে কথা। নামটা একটু লিখে ফেলতে চাই, 1 2 3। নাম কি হবে বলো তো? 1,2 ডাইক্লোরোপ্রোপেন, তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালকোহলিক মিডিয়ামে, and so we get CH3C triple bond CH and propine। ঠিক আছে, প্রোপাইন। ঠিক আছে, নেক্সট ওয়ান ফ্রম সোডিয়াম অ্যালকানাইড। সোডিয়াম অ্যালকানাইড কি জিনিস আমরা এখনো হয়তো চিনি না, একটু পরে দেখছি। সোডিয়াম
অ্যালকাইনাইড ওকে সোডিয়াম অ্যালকাইনাইড কি জিনিস যেখানে অ্যালকাইন একটা থাকে মানে অ্যালকাইন থেকে হচ্ছে রিপ্লেসড অবস্থাতে সোডিয়াম থাকে যেমন C≡CN এই যে এটা হচ্ছে সোডিয়াম অ্যালকাইনাইডের সাথে সাধারণত আমরা পানি যোগ করি H2O এটা জেনারেল ফর্ম ঠিক আছে আপু একটা ব্লু মার্কার একটা গ্রিন মার্কার H2O এইখানে H+ এর উপস্থিতিতে দিয়ে দিলেই কি হয়ে যায় সোডিয়ামটা আলাদা হয়ে যায় H এখানে এসে ঢুকে পড়ে সো উই গেট R≡C CH এটা খুব একটা আহামরি প্রয়োজনীয় তেমন কিছু না কারণ হচ্ছে অ্যালকাইনাইড সল্ট বানানোর জন্য অ্যালকাইন লাগে মানে অ্যালকাইন থেকেই তো এই জিনিসটা উৎপন্ন করবা সো অ্যাকচুয়ালি ইট ডাজন্ট মেক এ লট অফ সেন্স বাট ঠিক আছে এমসিকিউতে আসলে যেন আমরা পারি ধরো CH ট্রিপল বন্ড CNA এটা আছে সোডিয়াম ইথাইনাইড সো এর সাথে H2O যোগ করব H+ এর উপস্থিতিতে H2O তে কে থাকে H থাকে আর OH থাকে so the OH goes with the sodium producing sodium hydroxide আর H goes with H so CH triple bond CH মোটামুটি চলার মতো আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সেকেন্ড হ্যান্ড মার্কার ইউজ করতেছি ওকে এই হচ্ছে সোডিয়াম অ্যালকাইনাইড নিয়ে কথাবার্তা এবার আসেন জেমিনাল ডাইহ্যালাইড হলে কি হবে সেম জিনিস জেমিনাল ডাইহ্যালাইড হলেও আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিব কাজ শেষ তো চলেন লিখি ফ্রম জেমিনাল ডাইহ্যালাইড জেমিনাল কারা মনে আছে ডাইহ্যালাইড জেমিনাল কারা মনে আছে একই কার্বনে দুইটা হ্যালোজেন যদি থাকে তাদেরকে আমরা জেমিনাল বলি আমরা মনে হয় অ্যালকিন উৎপাদনে এটা দেখে আসছিলাম অ্যালকিন উৎপাদনে দেখে আসছি সো যেটা উৎপন্ন হচ্ছে সরি যেটা ছিল আমার কাছে সেটা হচ্ছে দিস XX CH2 CH3 ওকে এই জিনিসের সাথে আমরা অ্যাড করে দিব পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক ঠিক আছে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড এন্ড আমরা যেটা পাবো এখান থেকে X এখান থেকে H যাবে আবার এখান থেকে X এখান থেকে H যাবে আমরা পাবো R এখানের C একটা দুইটা তিনটা বন্ড C আর কিছু নাই এদিকে CH3 তার সাথে পটাশিয়াম X আর OH H মিলে H2 ঠিক আছে এই হচ্ছে বাই প্রোডাক্টস আমরা একটা एग्जांपल দেখতে চাই the black one example হচ্ছে let's go with CH3C Cl Cl CH3 তাহলে 2,2-ডাইক্লোরোপ্রোপেন এটার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দিলাম অ্যালকোহলিক যেটা হবে সেটা দেখতে এমন CH3C Cl Cl CH সো মনে রাখার সুবিধার্থে ডেফিনেটলি এটা মেকানিজম না বাট মনে রাখার সুবিধার্থে আমরা যেটা করতে পারি আমরা এই যে এখান থেকে এভাবে করে দেখাই দিতে পারি ঠিক আছে এভাবে করে দেখা দিতে পারি and so we will be getting CH3C triple bond CH done just main productটা লিখলাম বাই প্রোডাক্ট লিখছি না ওকে নেক্সট হচ্ছে নাম্বার 4 নেক্সট প্রোডাকশনে চলে যাই নাম্বার 4 প্রোডাকশন হচ্ছে from tetrahaloalkene from tetrahaloalkene মানে চারটা
অ্যালকেন যদি থাকে, সরি 4টা হ্যালোজেন যদি থাকে তখন, এটাও সহজ। দেখো আর সি টেট্রাহ্যালো মানে 1টা 2টা, এই যে এখানে একটা 3টা, এখানে একটা 4টা হ্যালোজেন, আর তার সাথে আরেকটা আর, ঠিক আছে? এই যে 1টা 2টা 3টা 4টা, তার সাথে আমরা যদি জিঙ্ক যোগ করে দেই 2টা, তাহলে জিঙ্ক কি করবে বলো তো? জিঙ্ক হ্যালোজেন 2টা 2টা করে 4টা জিঙ্ক নিয়ে নিবে, প্রোডিউসিং ZnX2, কয়টা? 2টা, 4টা হয়ে গেছে না, X2 চলে গেছে, বাকি কি থাকলো? উপরে একটা হাত নিচে একটা হাত, উপরে একটা হাত নিচে একটা হাত, প্রোডিউসিং RCCR, আর এই যে নতুন যে হাতগুলো, এই যে এমন এই যে একটা বন্ড, ট্রিপল বন্ড, ডান। খুবই সিম্পল, সুপার সিম্পল রিঅ্যাকশন, এটার জন্য মনে হয় না আর এক্সাম্পল দেখারও কিছু আছে বলে। And the last one, সেটা হচ্ছে from alkene. অ্যালকিন থেকে কিভাবে উৎপন্ন করতে পারি? সো অ্যালকিন মানে RCH ডাবল বন্ড CH2, অ্যালকিন। এইটাকে আমরা যদি একটা কপার টিউবের ভেতর দিয়ে পাস করে দেই কত 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তখন যেটা হয় সেটা হচ্ছে এখান থেকে ডিহাইড্রোজিনেশন হয়, হাইড্রোজেন কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়, এন্ড মাইনাস হয়ে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে RC ট্রিপল বন্ড CH। হাইড্রোজেন মাইনাস হয়ে যাওয়া মানে অক্সিডাইজ হওয়া বা জারিত হওয়া, ঠিক আছে? এবং আমরা যা মানে এই যে কপার একটা খুব ভালো জারক আর কি, মানে বিজারক, দ্যাট ইজ যে জারণ করে, হাইড্রোজেনকে সরায় নেয়, ঠিক আছে? হাইড্রোজেন সরায় নিতে পারে খুব সহজেই। এই হচ্ছে দ্যাটস অল অ্যাবাউট অ্যালকাইন প্রোডাকশন। অ্যালকাইনের যত প্রোডাকশন ছিল সেগুলো শেষ। অ্যালকাইনের কিছু প্রপার্টিজ আছে বা ধর্ম আছে, আমরা নেক্সট ক্লাসে হয়তো এখান থেকে কন্টিনিউ করব, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই।